আমাদের খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়, এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার উন্মুক্ত দরজা। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নের ইতিহাসে মোহাম্মদ ইউনূস বহুল আলোচিত নাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়ার সময় তার বক্তব্য শুধু একটি প্রশাসনিক আনুষ্ঠানিকতা ছিল না, বরং তা ছিল রাজনৈতিক ও নৈতিক বার্তা। দেশের গণতন্ত্র, নির্বাচন, অর্থনীতি ও সামাজিক সম্প্রীতি নিয়ে তিনি কি বললেন, সেই বার্তায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিদায়ী ভাষণেও বিতর্ক সঙ্গী হল মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশের 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের অবসান হলো সোমবার। তারেক রহমানের নেতৃত্বে ওপার বাংলার নতুন সরকারের যাত্রা শুরুর আগে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে পদত্যাগের ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেই সময়ই বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের দিশা দেখাতে গিয়ে টেনে আনলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের কথা। সারা বিশ্বে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় প্রতি বছর বিপুল সংখ্যক দক্ষ, কর্মঠ, শৃঙ্খলাবদ্ধ কর্মীর প্রয়োজন তৈরি হচ্ছে, আর বাংলাদেশে আছে কর্মক্ষম বিপুল তরুণ সম্প্রদায়। আমরা যদি এই বৈশ্বিক চাহিদা পূরণে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করি, তাহলে জাপান, কোরিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আমেরিকা সহ সবাই চাইবে বাংলাদেশের তরুণ তরুণীদের শ্রম, মেধা ও সৃজনশীলতা ব্যবহার করতে। আমরা হয়ে উঠতে পারি তাদের জন্য পছন্দের একটা নির্ভরযোগ্য, দক্ষ জনশক্তি সরবরাহকারী দেশ। আমাদের খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়, এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার উন্মুক্ত দরজা। নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অঞ্চল, বাণিজ্যিক চুক্তি ও শুল্কমুক্ত বাজারে প্রবেশের সুযোগের মধ্য দিয়ে এই অঞ্চলে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠিত হবে। আমাদের বন্দরগুলোর দক্ষতা আন্তর্জাতিক পর্যায়ে নেবার জন্য সেরা আন্তর্জাতিক বন্দর পরিচালনা কোম্পানির সঙ্গে চুক্তির কাজে আমরা অনেক এগিয়ে এসেছি। এর দক্ষতা বাড়াতে না পারলে আমরা অর্থনৈতিক অর্জনে পিছিয়ে যাব। বাংলাদেশের জাতীয় ভোটে বিএনপির বিপুল জয়ের পর প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। সেই মতো মেয়াদ শেষ হয়েছে সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। দেশের অভ্যন্তরে গণতন্ত্র ফেরাতে ব্যর্থতা এবং সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার হামলার অভিযোগে বিদ্ধ হয়ে শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার পদ থেকে বিদায় নেন মোহাম্মদ ইউনূস। তবে বিদায় বেলায় নিজের 18 মাসের মেয়াদের খতিয়ান দিতে গিয়ে তিনি অভ্যন্তরীণ ব্যর্থতা স্বীকারের বদলে বেছে নেন কড়া জাতীয়তাবাদী ও ভূ রাজনৈতিক উস্কানির পথ। বিদায় বেলায় জাতীয়তাবাদী বক্তব্যে পরিপূর্ণ 25 মিনিটের ভাষণে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব বোঝাতে গিয়ে ভারতের সেভেন সিস্টার্সের উল্লেখ করেন নোবেলজয়ী ইউনূস। ভারত থেকে পৃথকভাবে উল্লেখ করেন এই 7 রাজ্যের কথা। ভারতের উত্তর পূর্বকে নেপাল, ভুটানের সঙ্গে একত্রীকরণ করার কথা বলেন তিনি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে ইউনূসের ভাষণে ছিল চরম উদাসীনতা। প্রিয় দেশবাসী, পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও দেশের মর্যাদা, এই 3টি মূল ভিত্তি আমরা দৃঢ়ভাবে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। নতজানুক পররাষ্ট্রনীতি কিংবা অপর দেশের নির্দেশনা ও পরামর্শ নির্ভর বাংলাদেশ এখন আর নয়। আজকের বাংলাদেশ নিজের স্বাধীন স্বার্থ রক্ষায় আত্মবিশ্বাসী, সক্রিয় ও দায়িত্বশীল। বিশ্বের সকল দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ভারসাম্য বজায় রেখে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় কৌশলগত সিদ্ধান্ত নিতে সক্ষম এমন একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছে। রোহিঙ্গা সংকট আমাদের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনীতির উপর একটা গুরুতর, দীর্ঘস্থায়ী চাপ সৃষ্টি করে রেখেছে। দুঃখজনকভাবে দীর্ঘ সময় ধরে এই সংকট নিরসনে কোনো কার্যকর সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ দৃশ্যমান ছিল না। দায়িত্ব গ্রহণের পর আমরা আন্তর্জাতিক অঙ্গনে মৃতপ্রায় এই ইস্যুটিকে পুনরায় বিশ্ব মনোযোগের কেন্দ্রে নিয়ে আসতে সক্ষম হয়েছে। গত মার্চে ইউনূস চীন সফরের সময়ও ভারতের উত্তর পূর্ব নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। সোশ্যাল মিডিয়ায়
বক্তব্যের ভিডিওতে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদকে বলতে শোনা যায়, ভারতের উত্তর পূর্বে যে 7টি রাজ্য রয়েছে যাকে 7 সিস্টার্স বলা হয় তার সবটাই স্থলে ঘেরা। ফলে ওই এলাকায় চীনা বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে জলভাগের একমাত্র অভিভাবক বাংলাদেশী। আর এবার বিদায়ী ভাষণে ভারতের স্থল বিশিষ্ট উত্তর পূর্ব রাজ্যগুলির প্রবেশদ্বার হিসেবে নিজের দেশকে স্থাপনের চেষ্টা করেন বাংলাদেশের বিদায়ী অন্তর্বর্তী প্রধান। মন্দিরে ভাঙচুর, হিন্দুদের উপর পরিকল্পিত হামলা এবং উগ্রপন্থীদের দাপট রুখতে তার সরকারের ব্যর্থতা নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি এই নোবেলজয়ী। তবে নিজের ঢাক পেটাতে ভুললেন না তিনি। আমরা দায়িত্ব গ্রহণের সময় অর্থনীতি ছিল বিপর্যস্ত, ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়েছিল, অর্থ পাচার ছিল লাগামহীন। আমরা রাজস্ব ব্যবস্থাপনা, করনীতি, মুদ্রা ব্যবস্থাপনা, আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি। তলাবিহীন অর্থনীতি আমাদের জন্য রেখে গিয়েছিল আগের ফেসিবাদী সরকার। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংককে ফতুর করে দিয়ে গেছে, $234 বিলিয়ন পাচার করে নিয়ে গেছে, বিশাল ঋণের বোঝা রেখে গেছে। এইসব আমাদের জানা কথা। আমরা যারা এই অর্থনীতি আবার চালু করার দায়িত্ব পেয়েছিলাম তারা দিশা খুঁজে পাচ্ছিলাম না। এখন যাবার সময় স্বস্তি পাচ্ছি যে আমরা অবস্থার মোকাবেলা করতে পেরেছি এবং নতুন অর্থনীতির বুনিয়াদ রচনা করে রেখে যেতে পারছি। এখন আর পাওনাদাররা আমাদের তাড়া করতে আসবে না। আন্তর্জাতিক লেনদেনে আমরা চোখে অন্ধকার দেখব না। আমাদের রিজার্ভের পরিমাণ এখন $34 বিলিয়ন। আমাদের দেশপ্রেমিক প্রবাসী ভাই বোনদের রেমিটেন্সের টাকায় এই রিজার্ভ ক্রমেই বাড়ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরবরাহ বৃদ্ধি করা হয়েছে, টিসিবির কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। সমালোচকদের মতে দেশের মাটিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে না পেরে বিদায় লগ্নে ভারত বিদ্বেষী কার্ড খেলে নিজের রাজনৈতিক ব্যর্থতা আড়াল করার চেষ্টা করলেন মোহাম্মদ ইউনূস।